সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। অল্প স্বল্প গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমাদের সাথে আছে উম্মে কুলসুম, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ। উম্মে কুলসুম, কেমন আছো? আদাব ম্যাডাম, ধন্যবাদ। আমি তো জাস্ট অপেক্ষায় ছিলাম যে আজকে একটি নতুন পর্ব এবং একটা বিশেষ একটি পর্ব নিয়ে আমরা বসছি। আশা করি আমাদের শ্রোতারাও অত্যন্ত এনজয় করবে এবং তাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। তো আমি ম্যাডাম অনুরোধ করছি আপনাকে যে আজকের বিষয়বস্তু নিয়ে আপনি প্রথম শুরু করেন, কারণ আমার মনে হয় আপনি এইটাতে আজকে দর্শক শ্রোতার জন্য অনেক কিছু বলতে পারবেন। আমি আসলে দেখো কুলসুম, আজকের আমরা বিষয়বস্তুটি যদি বলি তাহলে সাধারণ মানুষ অনেকেই বলবে, বা আমাদের যারা ল নোয়িং পার্সন আছে, যারা আইন সম্পর্কে কিছু মাত্র জানে, তারা বলবেন যে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কি করে একটি বেআইনি বিষয় নির্ধারণ করলেন। আজকের আমাদের বিষয় হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ। কি অদ্ভুত না? আসলে কি আছে, সেজন্যই তো বলছি যে হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ, ওই যে বলে না যে খাঁচায় আছে কি বনে নেই, বা বনে আছে খাঁচায় নেই, এরকম অনেকটা ব্যাপার আর কি। সমাজে আছে, সমাজে আছে কেন বলি, আইনে নেই জি, কিন্তু সামাজিক ভাবে আছে। আমি বলি তোমাকে কেন আমি অনেক দুঃখে আমি একটা বেআইনি বিষয় নিয়ে কথা বলছি আজকে। সেদিন আমার এক কাজিন ব্রাদার, আমার থেকে অনেক ছোট হবে, বয়স 45-50 হবে, আমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পায় না। সেদিন টেবিল টকে হঠাৎ করে সে বলল তার এক বন্ধু তার ওয়াইফকে এরকম ডিভোর্স দিয়েছে। তা আমি বললাম, বন্ধু কি হিন্দু না মুসলিম? তুমি না হিন্দু। যে হিন্দু ডিভোর্স দিয়েছে মানে? বলে কেন, হিন্দু মেয়েরা তো ছেলেদেরকে ডিভোর্স দিচ্ছে, ছেলেরা মেয়েদেরকে ডিভোর্স দিচ্ছে, তারপর বিয়েও করছে। তার নাম যেটা তো আইনে নেই, হিন্দু আইনে তো বিবাহ বিচ্ছেদ নেই, বাংলাদেশে নেই, বাংলাদেশে নেই। ইন্ডিয়াতে তোমার 1956 সালে বিবাহ বিচ্ছেদ এসছে, তাদের আইনে সম অধিকার এসছে, সেটা অন্য কথা। কিন্তু বাংলাদেশে আসলে হিন্দু আইনে মেয়েদের কিছুই নেই। জি, তাদের প্রপার্টিতে কোনো অধিকার নেই, তাদের বিবাহ বিচ্ছেদের অধিকার নেই, তাদের দত্তক নেবার অধিকার নেই, কিছুই নেই তাদের। মানে জলের ভাষা পদ্ম তুমি কি যেন বলে, সেরকম টাইপের অবস্থা আর কি মেয়েদের। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদ, এই যে সাধারণ মানুষের মধ্যে চলে আসছে, এবং আমিও জানি আজকাল যখনই বনিবনা হচ্ছে না, তখন তারা লয়ারের কাছে যাচ্ছে এবং একটা এফিডেভিট করে যে আমরা দুজনে মিলে সম্মত হচ্ছি, আমরা বিবাহ বিচ্ছেদে গেলাম, এবং ভবিষ্যতে অমুকের বিয়েতে, মানে স্ত্রীর বিয়েতেও আপত্তি নেই আমার, আবার মেয়েটা বলছে যে স্বামীর বিয়েতেও আপত্তি নেই, বলে একটা এফিডেভিট দিয়ে একটা নোটারি পাবলিক করে বসে আছে। জি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমারও কিন্তু এরকম অভিজ্ঞতা আছে। আমি যখন চট্টগ্রামে কর্মরত ছিলাম পারিবারিক আদালতের পাইলট প্রজেক্ট একটা কোর্টে, তখন আমি দেখেছি যে সেখানে একজন হিন্দু নারী এসে বলেছিল যে সে তার স্বামীর সাথে আর থাকতে চাচ্ছে না এবং তারা পরস্পর আপোষে তাদের বিবাহ বিচ্ছেদ চাচ্ছে। তো ম্যাডাম, আপনারা জানেন যে কখনোই আদালত কোনো বেআইনি শর্তকে তার আপোষনামার শর্ত হিসেবে অ্যাকসেপ্ট করে না, এবং সেই জন্য আমিও স্বাভাবিকভাবে তাদের এই বিবাহ বিচ্ছেদের এই যে তারা সোলেনামা দিবে বা আপোষনামা দিবে সেটাতে একমত হই নাই। 1 বছর পরে তার সেই আইনজীবী বলল যে ওই মেয়েটা এফিডেভিটের মাধ্যমে সে তার পূর্বের স্বামীর সাথে পৃথক হয়েছে এবং সে পুনরায় আরেকটা বিয়ে করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কিভাবে সম্ভব? তো আমার আসলে প্রশ্ন আপনার কাছে, এই যে আজকাল অহরহ যেটা 2004 সালে আমি দেখেছি, সেই ঘটনাটা কিন্তু ফ্রিকুয়েন্টলি এখন ঘটছে। দেখো কুলসুম, এই জন্যই কিন্তু আমি আজকের এই সাবজেক্টটা নিয়েছি, যে বিবাহ বিচ্ছেদ হিন্দু আইন। কি অদ্ভুত! এটা যুগের সাথে সাথে হয়ে আসছে। তুমি দেখো, হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই, জি, আইনত কোনো ভিত্তি নেই। কিন্তু এখন যে এই যে স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, তাই না? আগেকার দিনে কি হতো, তখন তোমার মানিয়ে নিত কোনো মতো, অথবা পৃথক বাসস্থানের ব্যবস্থা আছে হিন্দু আইনে। আমরা জানি, বা দর্শক শ্রোতা আপনাদেরকে বলি, হিন্দু আইনে পুরুষ হিন্দু তার একাধিক বিয়েতে কোনো আইনগত বাধা নেই, কিন্তু
যে নারী তার বিবাহ বিচ্ছেদও নেই এবং সে দ্বিতীয় বিয়ে করতে পারে না। তো সেই ক্ষেত্রে বিধবা কিন্তু হিন্দু বিধবা কিন্তু বিয়ে করতে পারে। জি হ্যাঁ, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি তিনি আইন করে গেছে, তার মাধ্যমে আর কি আইনটা হয়েছে, তার উদ্যোগে। কিন্তু বিধবা বিয়ে করতে পারে। কিন্তু একটি মেয়ে যদি আজকে আমার 18 বছরের মেয়ে বা 19 বছরের মেয়ের আমি এখানে বিয়ে দিলাম, কালকেই বুঝতে পারলাম যে মারাত্মক ভুল হয়ে গেছে, হয়তো দেখলাম যে দেখো আমার হয়তো মেয়ের 18 বছরের বা 20 বছরের একটি মেয়ে আছে, আমেরিকার পাত্র তো মানে কি করে সেটা আমরা দেখিও না, সমাজে আমাদের যা অবস্থা, ও ছেলে কি করে, ছেলে আমেরিকায় থাকে, এটাই একটা বিরাট কোয়ালিফিকেশন। তো আমেরিকার পাত্রর সাথে বিয়ে হয়, তারপরে দেখা গেল যে সেখানে তার একটা বউ আছে, 2 ছেলে মেয়ে আছে। তো তখন কি এই মেয়েটা তো জলে মানে সমুদ্রে ভাসবে, 20 বছরের একটা মেয়ে, সে কি করবে, তার জীবনটা কি এভাবেই কাটবে? কিন্তু আমরা তো তাকে কোনো বেআইনি পথেও যেতে দিতে পারি না, তাই না? জি। তো এটা একটা বাস্তব সমস্যা, কিন্তু এই বাস্তব সমস্যার কারণে আমরা দায়ী। আমাদের সমাজপতি যারা আছেন, আমাদের হিন্দু ধর্মের যারা নেতা আছেন, আমাদের সরকার আছে, আমাদের সমাজের নেতৃস্থানীয় লোকরা আছে, আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছি, এবং তোমরাও, এটা তো একটা সামাজিক সমস্যা, সকলেই দায়ী যে এই অবস্থার থেকে উদ্ধার পেতে গেলে কি করতে হবে। কারণ এটা বাস্তব সমস্যা, সামাজিক সমস্যা। কারণ আজকে বললাম যে এই আগের যুগ আর নেই, এখন ঘরে ঘরে এই সমস্যাটা হচ্ছে, এবং হওয়ার কারণে তোমার আইনের বিধান না থাকার কারণে তারা বাঁকা পথে একটা রাস্তা খুঁজে নিচ্ছে। জি, তারা এই যে এফিডেভিটের মাধ্যমে বলছে আমরা তো দুজন মিলে আমরা আপোষের মাধ্যমে এটা করেছি। তুমি যেটা বললে এখন, যে তুমি যেটা বললে যে আপোষের মাধ্যমে তো কোনো বেআইনি সোলেনামা হতে পারে না, কথা তো ঠিকই। এখন আমি আর তুমি, আমরা দুজন একটা এফিডেভিট করে বললাম যে হাইকোর্ট বিল্ডিং আমার, আমরা দুজন, তোমার 50 ভাগ আমার 50, এটা তো কখনো সম্ভব না, কখনো বেআইনি জিনিস তো হবে না। তো এখন এই যে মেয়েটি আজকে মনে করো 23 বছরের একটি মেয়ের বিয়ে হওয়ার পরে 24 বছরে যদি তার এরকম একটা সমস্যা হয় স্বামীর সাথে, তার কিন্তু ডিভোর্স নেই, তার পৃথক বাসস্থানের অধিকার আছে, কিন্তু সে নতুন করে জীবন শুরু করতে পারবে না। কিন্তু যুগের চাহিদা, সমাজের চাহিদা, এই মেয়েটির যে আজকের যে শিক্ষা, আজকের যে চলাফেরা, তাতে তো সে বিয়ে করতে মানে মানে তার এটা প্রয়োজন হয়ে যায়, আগে সেই যুগটা নেই তোমার। তো এখানে এই যে বাঁকা রাস্তায় যাচ্ছে, সেই জন্যই কিন্তু আমি আজকে এই বিবাহ বিচ্ছেদ হিন্দু আইনের এই বিষয়টি নির্বাচন করেছি। এই যে বাঁকা পথে হাঁটছে, এই হাঁটার ফলে কি হবে বা ভবিষ্যতে কি হচ্ছে? এই যে ম্যাডাম আমি যেটা বললাম, একই রকম আমি আরো আমার বাস্তব অভিজ্ঞতা শুনেছি অন্যদের কাছ থেকেও, যে এইটা কিন্তু একেবারে খুব একটা তুচ্ছ একটা সংখ্যা না। অনেকেই কিন্তু এরকম এফিডেভিটের মাধ্যমে তার স্বামীর সাথে পৃথক হয়ে আবার অন্য কারোর সাথে নতুন করে সম্পর্ক গড়াচ্ছে। এখন দুজন যদি এইভাবে একটা হলফনামার মাধ্যমে আবার একত্রে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে থাকে, অর্থাৎ একজন হিন্দু নারী তার স্বামীর জীবদ্দশায় সেই স্বামীর সাথে পৃথক হয়ে যদি পুনরায় আরেকজনের সাথে একত্রে বসবাস বা বিবাহের কথা উল্লেখ করে একত্রে বসবাস করা শুরু করে, তাহলে তার আইনগত ফলাফল কি? যদি তাদের আবার একটা সন্তানের জন্ম হয়, সর্বনাশ। তাহলে ওই সন্তানের ভ্যালিডিটি নিয়ে কিন্তু একসময় প্রশ্ন হতে পারে। দেখো, এই সন্তান মনে করো যদি পুত্র সন্তান হয়, তাহলে মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে পুত্রের গায়ে কিন্তু কাদাটা একটু কম লাগে। মনে করো যে সেটি একটি কন্যা সন্তান হলো, তুমি একবার ভাবো যে কন্যা সন্তানকে যখন বিয়ে দিবে, বিয়ের আসরেই হয়তো এই প্রশ্নটা উঠলো যে এই মায়ের তো আগে একটা বিয়ে হয়েছিল, হিন্দু আইনে আমরা জানি ডিভোর্স নেই, তাহলে সে আরেকজনের সাথে থেকে সে কিছু বিয়ে করে এই সন্তান এসছে, এই মেয়েটি অবৈধ, সেখানে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। জি। তারপর যদি সেটি পুত্র সন্তান হয়, দেখা গেল যে এই যে যাকে সে বিয়ে করেছিল দ্বিতীয়বার, তার ভাইয়ের ছেলে বা তার ভাই এই যাকে বিয়ে করেছিল তার মৃত্যুর পর এই ছেলে উত্তরাধিকার হবে হয়তো সহায় সম্পত্তি, তখন তার ভাবলো যে কেন সে সম্পত্তি পাবে, সে তো আসলে অবৈধ, তাদের তো আইনানুগ কোনো বিয়ে হতেই পারে না, তাহলে অবৈধ সন্তান, তখন সে এই সম্পত্তি দাবি করতে পারে। তো এই যে সামাজিক একটা মানে ক্ষণিকের জন্য তুমি নিজেকে একটা মানে একটা জীবনের হাতছানির কারণে তুমি কত মারাত্মক একটা মানে অবৈধ জায়গায় ঢুকে পড়ছো। কিন্তু দেখো কুলসুম, তুমি কি অবৈধ বলতে পারো?
এই জিনিসটাকে, একটা মেয়ের আকাঙ্ক্ষা, হ্যাঁ 18 বছর 20 বছর বা 23 বছর বা 30 বছরই তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, হলো না দেখে সে সারা জীবন তার স্বামীর থেকে পৃথক থাকবে, সে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এইটা এটা এটা ম্যাডাম, এক্ষেত্রে আমি বলবো যে তার যে যৌক্তিক দাবিটা যৌক্তিক, বাট যতক্ষণ পর্যন্ত হিন্দু আইনে প্রয়োজনীয় সংশোধনীটা না হয় সেই ক্ষেত্রে কিন্তু সে যেহেতু পার্সোনাল ল দ্বারা গাইডেড, তাকে কিন্তু সেই জায়গায় একটা অবৈধ কাজ হিসেবে এই পুনর্বিবাহ, সেটাকে অবৈধ কাজ বা বিবাহ বিচ্ছেদ, সেটা অবশ্যই একটা অবৈধ কাজ হিসেবে বিবেচিত হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যারা হিন্দু সমাজের মানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের হাত ধরেই তো একটা পরিবর্তন আসবে। নেতৃস্থানীয় যারা আছেন তাদের কিন্তু এটা বিবেচনায় আনা উচিত। আমার মনে হয় সময়ের দাবিতে এখন এটা ভাবা উচিত যে সমাজের এই অংশটা যারা এখন এই পুনরায় বিবাহ করছে বা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছে, সেটাকে একটা লিগ্যাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা। দেখো কুলসুম, আমাদের হিন্দু সামাজিকতায়, হিন্দু ইসেতে, ধর্মীয় বিধানে তোমার আগে কিন্তু স্বামীর সাথে সহমরণ হতো মেয়েদের, তাই না? এই তোমার দেখা গেল যে না, সেখান থেকে আমরা উঠে এসেছি। রাজা রামমোহন রায়ের বিরাট অবদান আছে এখানে। তারপর হিন্দু বিধবা, 9 বছর 10 বছরের মেয়েরা বিধবা হয়ে সারা জীবনের জন্য থেকে যেত। এবং তুমি জানো যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প আছে, গল্প না মানে সত্যি ঘটনা। তিনি একটা বাড়িতে গেছেন একটা মিটিং করতে, সেখানে 9-10 বছরের একটি মেয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে লুচি তরকারির দিকে। তো তার বাবা তাকে বলছে, মা চলো ভিতরে যাও, আজ একাদশী তুমি খাবে না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খেলেন না, এবং তখনই তার মনে প্রথম আসলো যে হিন্দু বিধবা নারীদের দ্বিতীয় পুনর্বিবাহের। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সেই আইনটা মানে খুঁজে বের করলেন যে হ্যাঁ, হিন্দু শাস্ত্রের এই বিধান আছে, বের করলেন, করে তারপরে তিনি তার হিন্দু বিধবাদের বিয়ের ব্যবস্থা, আইন আসলো দেশে। এবং তিনি কিন্তু তার ছেলের বিয়ে দিলেন প্রথম হিন্দু বিধবাদের। তো এই যে মানে আমাদের সমাজে তারা এসেছিলেন। আমার মনে হয় আজকে আমাদের সমাজে যে অবস্থাটা এসছে সেখানে, এবং পরিবর্তনশীল, এখানে আমাদের একটা সুবিধা কি দেখো, হিন্দু ধর্মটাকে বলা হয় সনাতন ধর্ম, মানে এটা মানে যুগের পর যুগ চলতে 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 এসছে এবং অনেক বিবর্তনের মাধ্যমে এখানে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ বিবর্তন যেটা সংখ্যাগরিষ্ঠ ভারতে 1955-56 সালে আইনটা সম্পূর্ণ বদলে গেছে, তাই না? এবং এই বিবর্তনটা এসছে সময়ের চাহিদা, সময়ের দাবির কারণে। এবং তুমি দেখো যে আমাদের যারা সমাজপতি আছেন, আমাদের যারা হিন্দু লিডার আছেন, নেতৃস্থানীয়রা আছেন, বা আমাদের যারা মানে এ বিষয়ে ধর্মীয় জ্ঞান রাখেন, তাদের চাইতে কিন্তু খুব একটা কম জ্ঞান ভারতের ধর্মীয় নেতারা রাখেন না, নিশ্চয়ই না? তো তারা যদি এগুলো মেনে নেন যে হিন্দু মেয়েদের সমান সম্পত্তির অধিকার আসবে, হিন্দু মেয়েদের বিবাহ বিচ্ছেদ আসবে, তাহলে আমি মনে করি ধর্মীয় ভাবে কোনো বাধা নেই, তাই না? কারণ তারাও তো যথেষ্ট বিচার বিবেচনা করে সমাজের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে এই পরিবর্তনটা করেছে। কাজে আমি মনে করি ধর্মীয় ভাবে নিশ্চয়ই কোনো নেই। এখন যদি আমাদের সমাজপতিদের এটার দিকে নজর না দেন, তারা ভবিষ্যতে কিন্তু মানে মারাত্মক একটা অ্যানামলি এবং মারাত্মক একটা বিপর্যয় আসবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তো আমার যেটা মনে হয়, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, যে তাহলে কি হবে। আমি মনে করি যে আমাদের হিন্দু সমাজপতি যারা আছেন, হিন্দু ধর্মীয় নেতা যারা আছেন, এবং আমি কেন নয় তুমিও, হ্যাঁ, কারণ তুমি আইন বিষয়ে জানো, তোমার তো মানে হিন্দু মুসলিমদের কথা না, তুমি আইনজ্ঞ, তোমারও এখানে ভূমিকা রাখতে হবে, আমারও ভূমিকা রাখতে হবে। তো আমাদের বোধহয় এ নিয়ে সোচ্চার হওয়ার সময় এসছে যে একটি ভুল পথে হিন্দু সমাজ পরিচালিত হচ্ছে, একটি ভুল পথে হিন্দু মেয়েরা, হিন্দু ছেলেরা পরিচালিত হচ্ছে। কারণ বিবাহ বিচ্ছেদ না থাকার পরেও তারা একটি ভুল পথে বেআইনি ভাবে একটা এপিডেভিটের মাধ্যমে বা একটা সোলেনামার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে নিয়ে দ্বিতীয়বার বিয়ে করছে মেয়েরা, এবং এটা একটা বেআইনি
কাজ হচ্ছে। এবং আমার মনে হয় যে এইটার জন্য দায়ভার কিন্তু সমাজপতিদের উপরও কিছুটা বর্তমান। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের বোধহয় মানে একেবারে হাই টাইম এটা, অন্তত বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, তুমি যে কোনো কারণেই হোক, সেটা তাদের সামাজিক কারণে, রাজনৈতিক কারণে বা আমাদের দেশের সামগ্রিক অবস্থার বিবেচনায় তুমি মেয়েদের সম্পত্তির অধিকার বা ছেলে মেয়ের সমান অধিকার সেদিকে না গেলেও, যেটা মানে একদম আমাদের সামনে এসছে, এবং দেখো তুমি কিছুদিন আগে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু সেটিও চালু হয়েছে, যদিও এটা ঐচ্ছিক হয়েছে কিন্তু চালু হয়েছে। হ্যাঁ, তো কাজেই সমাজের চাহিদার কারণে কিন্তু রেজিস্ট্রেশনটা এসছে। তোমার দেখো, আগে যখন রেজিস্ট্রেশন না থাকার কারণে তোমার এমবেসিতে গিয়ে বিয়ের ছবি দেখাতে হতো, বিয়ের কাপড় চোপড় দেখাতে হতো, মানে বিয়েটা প্রমাণ করার জন্য যে স্বামীর সাথে বিয়ে হচ্ছে, তখন তার স্পাউস ভিসার জন্য সে দাঁড়াতো। এই ধরনের চাহিদাগুলোকে মেটানোর জন্যই কিন্তু রেজিস্ট্রেশনটা আসলো। তো কাজেই সামাজিকভাবে এই সময়টাও এসছে। কাজে আমি মনে করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আসলে অল্প স্বল্প গল্পে সবকিছুই কিন্তু গল্প নয়, কিছু অবশ্যই অনেক কিছুই আছে সমাজের প্রয়োজনে, আমাদের যুগের চাহিদার জন্য আমাদের তুলে ধরা। খালি শুধু গল্প করেই আমরা ক্ষান্ত হলে বোধহয় আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারবো না। তাহলে আমরা কি আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একটি অবৈধ বিষয়বস্তু, হিন্দু বিবাহ বিচ্ছেদ, হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ, এই অবৈধ বিষয়বস্তুকে বৈধতার মোড়কে আনার জন্য একটা আবেদন রাখতে পারি কিনা সমাজপতিদের কাছে, হিন্দু নেতাদের কাছে, সরকারের কাছে, দেশের জনগোষ্ঠীর কাছে এবং তোমার আমার মতো আইন বিশেষজ্ঞদের কাছে বা আইনজ্ঞদের কাছে, যে এই যে একটি অবৈধ কাজ প্রায় মানে চলে আসছে সমাজে, সেটাকে একটি লিগ্যাল ফ্রেমের মধ্যে আনা একান্ত দরকার এবং এখনই দরকার। কি বলো তুমি? অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের এই আবেদনটা আপনাদের কাছেও রাখলাম। আপনারা কি বলেন আমাদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। আজ এ পর্যন্ত। ধন্যবাদ।